আজকে আমরা দেখব নন হোমোজিনিয়াস differential equation of higher order linear with constant coefficients. So আমরা অলরেডি হোমোজিনিয়াস ডিফারেনশিয়াল ইকুয়েশন, দ্যাট মিন্স রাইট হ্যান্ড সাইড 0 হলে তার সলিউশন কি হবে সেটা আমরা আলোচনা করেছি। তো তাহলে আমরা শুরু করব। নন হোমোজিনিয়াস differential equation of higher order linear with constant coefficients, তাই তো? অনেকগুলো কিওয়ার্ড এখানে আছে। তো তার মধ্যে আমি আবারও বলছি যে আমরা অলরেডি হোমোজিনিয়াস হলে কি হয় তার সলিউশন আমরা অলরেডি দেখেছি। সো নন হোমোজিনিয়াসের জন্য, হোমোজিনিয়াসের ক্ষেত্রেও আমরা যেমন সেকেন্ড অর্ডার ইকুয়েশন নিয়ে শুরু করেছিলাম, এখানেও আমরা সেকেন্ড অর্ডার ইকুয়েশন নিয়ে শুরু করব। কনসিডার সেকেন্ড অর্ডার নন হোমোজিনিয়াস differential equation, definitely with constant coefficients. তো এবং লিনিয়ার। ঠিক আছে, এই কথাটাই পুরোটাই শুধুমাত্র এই হায়ার অর্ডারের পরিবর্তে সেকেন্ড অর্ডার, আর কিছুই না। ফর সিম্পলিসিটি, নাথিং এলস। তাহলে সেকেন্ড অর্ডার ইকুয়েশনটা কি হবে? ডি স্কয়ার ওয়াই একটা কনস্ট্যান্ট থাকবে ইকুয়াল টু এক্স। হোয়াট ওয়াজ এক্স? ক্যাপিটাল এক্স কি ছিল কেউ বলতে পারবে? Function of x. Function of the variable, independent variable x. Anyway, so this is equation number 1. এবং এটাকে আমরা যদি সিম্বলিক ফর্মে লিখি তাহলে কি হবে? সিম্বলিক ফর্মটা দেখিয়েছিলাম না? জি স্যার। So this is the symbolic form of this equation, যেখানে d actually e dx। So আমরা যদি হায়ার অর্ডার বলি, সে আটতম ডেরিভেটিভ বলি, তাহলে এটা এরকম। এগুলো নিয়ে আমরা অনেক ব্যাখ্যা করেছি। আবারও ফর সিম্পলিসিটি, কারণ এই টার্মটা বারবার করে লিখতে হবে, তো সে কারণে আমি এটার একটা নাম দেই, ফাংশন অফ ডি। এটাকে ইকুয়েশন নাম্বার 2 দেই। এখানে আমরা কি কি নাম দিলাম? এফ অফ ডি বলতে অ্যাকচুয়ালি কি বোঝাচ্ছে? ডি স্কয়ার প্লাস কে ওয়ান ডি প্লাস কে টু। কারণ আমি বলছি যে এই টার্মটাকে আবার বারবার লিখতে হবে, সে কারণে এই টার্মের একটা নাম দিলাম এফ অফ ডি। ঠিক আছে, নাথিং এলস। কেউ যদি মনে করো যে না, আমি এফ অফ না ডি না দিয়ে এটা বারবার করে লিখবো, নো প্রবলেম, লেখো। ভবিষ্যতে আমার এই টার্মগুলোকে বারবার করে লিখতে হতে পারে, সে কারণেই আগে থেকে একটা নাম দিয়ে আসলাম। সো আমাদের ইকুয়েশন সম্পর্কে যা যা করার আমরা করে ফেললাম, মূল ইকুয়েশন এবং তার সিম্বলিক ফর্ম। নাও আওয়ার টার্গেট ইজ টু সলভ দিস ডিফারেন্সিয়াল ইকুয়েশন। আমি আবারও রিপিট করছি যে রাইট হ্যান্ড সাইড যদি 0 থাকতো তার সলিউশন প্রক্রিয়া, এটা যদি 0 হতো তার সলিউশন প্রক্রিয়া কিন্তু আমরা শিখেছি, সেটা ছিল হোমোজিনিয়াস ডিফারেন্সিয়াল ইকুয়েশন, তাই না? তার সলিউশন প্রক্রিয়া আমরা শিখেছি। এখন এটা তো রাইট হ্যান্ড সাইড 0 নয়, এর সলিউশন প্রক্রিয়া কি? দিস equation can be solved in
2 steps. কি সেই স্টেপ? নাম্বার 1, টু ফাইন্ড, এখানে 2টা প্রয়োজন নেই। স্টেপ নাম্বার 1, find the solution of the equation জিরো। লুক অ্যাট হিয়ার, আমরা বলছি কি এই ইকুয়েশনকে আমরা দুটো স্টেপে সলভ করতে পারবো। তার প্রথম স্টেপ কি বলছি? স্টেপ 1, ফাইন্ড দ্য সলিউশন অফ দিস ইকুয়েশন। তাহলে এই ইকুয়েশন আর এই ইকুয়েশনের মধ্যে পার্থক্য কি? এখানে রাইট হ্যান্ড সাইডে একটা ফাংশন আছে এক্স এর, কিন্তু এখানে রাইট হ্যান্ড সাইডে নাই। তার মানে এই ইকুয়েশনটা কি আর নন হোমোজিনিয়াস আছে নাকি হোমোজিনিয়াস হয়ে গেছে? হোমোজিনিয়াস হয়ে গেছে স্যার। হোমোজিনিয়াস হয়ে গেছে। এই হোমোজিনিয়াস ইকুয়েশনের সলিউশন কি আমরা বের করতে পেরেছি বা করেছি? জি স্যার, অক্সিলারি ইকুয়েশন সলভ করে। এক্স্যাক্টলি, এটাকে আমরা সলভ করেছি। তার মানে হোমোজিনিয়াস, যখন এটাকে হোমোজিনিয়াস তৈরি করব তার সলিউশনটা আমরা ইজিলি বের করতে পারবো। সো এবং সেটা আমাদের বের করতে হবে, ফাইন্ড দ্য সলিউশন অফ দিস ইকুয়েশন। যেহেতু আমরা সলিউশন বের করা শিখেছি, লেট দ্য সলিউশন বি সে y ইজ ইকুয়াল টু কি। সলিউশনটা তুমি যদি লক্ষ্য করো, এর আগে যে 3টা কেসে আমরা যে সলিউশনগুলো পেয়েছি বা যে কোনো ডিফারেনশিয়াল ইকুয়েশন সলভ করলে তার সলিউশনটা দেখো y ইন টার্মস অফ যেরকম আসছে না? জি স্যার, ফাংশন অফ এক্স। ফাংশন অফ এক্স আকারে আসছে। তো এখানে আমি মনে করি y ইজ ইকুয়াল টু ফাই এক্স। কেন এফ ব্যবহার করছি না? কারণ এখানে আমরা অলরেডি একটা এফ ব্যবহার করেছি, সে কারণে আমরা নতুন একটা ফাংশন নাম দিলাম। ঠিক আছে, y ইন টার্মস অফ এক্স আমাদের এর সলিউশন পাওয়া যাবে। ওকে, এটা ফার্স্ট স্টেপ, এটা আমরা অলরেডি শিখেছি, এখানে আর নতুন করে ব্যাখ্যা করার কিছু নাই। স্টেপ নাম্বার 2, ফাইন্ড the particular integral of the equation number 1. এটা আমরা এখনো শিখি নাই, কিন্তু যেহেতু ডিফারেনশিয়াল ইকুয়েশনের সলিউশন হয় এই টাইপের y অ্যাজ এ ফাংশন অফ এক্স, তো সে কারণে আমরা এটা শিখি নাই, কিন্তু আমরা ধরে নেই the particular integral is say y is equal to another function। ঠিক আছে, তাহলে আমরা দুটো স্টেপে দুটো সলিউশন পেলাম। একটা আমরা অলরেডি শিখেছি হাউ টু ফাইন্ড দিস, আর একটা নাম দিয়েছি পার্টিকুলার ইন্টিগ্রাল, বাট এটা আমরা এখনো শিখি নাই, এটা আমরা শিখব। এখন আমরা বলেছি যে দি ইকুয়েশন ক্যান বি সলভ ইন 2 স্টেপস, তাহলে দুটো স্টেপে দুটো y এর ভ্যালু পেলাম। সলিউশন তো আমাদের একটা হতে হবে। হাউ টু কম্বাইন দিস টু সলিউশনস, আমরা এটাকে কম্বাইন করব। কম্বাইন করে আমরা কি লিখব? রাইট, কম্বাইন করলে যেটা পাবো সেটার নাম হবে জেনারেল সলিউশন। জেনারেল সলিউশন অফ 1 as y is equal to, ওই যে প্রথম যেটা পেলে একটার নাম দিয়েছিলাম ফাই এক্স, আর একটা কি ছিল? সাই এক্স। ওই দুটোকে কম্বাইন করব।
এখন এই যে যে ইকুয়েশনটা, এটার একটা নাম আছে, এই যে সলিউশন y ইজ ইকাল টু ফাই এক্স, আর একটা পেলাম y ইজ ইকাল টু সাই এক্স। এই দুটো স্টেপে দুটো সলিউশন পেয়েছি, এই দুটোকে কম্বাইন করলে এটা পেলাম। এই যে প্রথম সলিউশনটা পেলাম, প্রথম সলিউশনটা কার সলিউশন পেয়েছিলাম? স্যার হোমোজিনিয়াসটার স্যার। হোমোজিনিয়াসের সলিউশন পেয়েছিলাম, ইজ ইকাল টু জিরো। আমরা এটা যখন সলিউশন বের করেছিলাম, এর সলিউশনের নাম কি দিয়েছিলাম মনে পড়ে? স্যার ফাই এক্স। না, এটার কি নামে ডেকেছিলাম? লেখার সময় কি লিখেছিলাম? দা জেনারেল সলিউশন। জেনারেল সলিউশন, তাই লিখেছিলাম। কিন্তু এখানে জেনারেল সলিউশন বলছি তো এটাকে, এই দুটোর যোগফলকে, তাহলে এটাকে কি সলিউশন বলবো? কারণ এটাও তো একটা সলিউশন, এটা আর একটা সলিউশন। এখানে এই সলিউশনের নাম দেব কমপ্লিমেন্টারি ফাংশন। আর এটার নাম অলরেডি আমরা দিয়ে এসেছি পার্টিকুলার ইন্টিগ্রাল। ঠিক আছে, এই যে এটা যেটা, সো এখানে আর এটাকে জেনারেল সলিউশন বলবো না। জেনারেল সলিউশন বলবো যদি শুধুমাত্র এটাকে সলভ করতে চাই। কিন্তু এই ক্ষেত্রে এটাকে সলভ করেছি রাইট হ্যান্ড সাইড এক্স থাকলে যে ইকুয়েশন, তার সাহায্যকারী হিসাবে। ওই ইকুয়েশনকে সলভ করার জন্য এটাকে সাহায্য নিয়েছি। সে কারণে এটার যে সলিউশনটা আমরা এখন পাবো সেটাকে জেনারেল সলিউশন না বলে বলবো কমপ্লিমেন্টারি ফাংশন। ঠিক আছে? এবং এটাকে কেউ যদি চাও এটাকে সংক্ষেপে সিএফ লেখা যায়, এটাকে তো সংক্ষেপে পিআই লিখেইছি আমি। এবং এই সিএফ বা কমপ্লিমেন্টারি ফাংশন বা ফাই এক্স যাই বলো না কেন, এটা হলো ওয়াই ইজ ইকাল টু, সো এটাকে ওয়াই বলবো, এটাকে ওয়াই বলবো। কিন্তু এই দুটো ওয়াই তো দুই ধরনের ওয়াই, তাহলে আমরা একটু ডিস্টিংগুইশ করতে চাই। তো এখানে যেহেতু কমপ্লিমেন্টারি ফাংশন, এটাকে ওয়াই সি বলি। এটা যেহেতু পার্টিকুলার ইন্টিগ্রাল, এটার নাম দিই ওয়াই পি। তার মানে এটাকে বলি আমরা ওয়াই সি, এটাকে বলি আমরা ওয়াই পি, জাস্ট ডিস্টিংগুইশ করার জন্য, যেহেতু দুটোর রেজাল্ট দুই ধরনের। বোঝা গেছে আমার কথা? তাহলে আমরা এক নম্বর সমীকরণকে সলভ করার জন্য আমরা দুটো সলিউশন পাবো। একটা হলো ওয়াই সি হুইচ ইজ দিস, অ্যানাদার ওয়ান ইজ ওয়াই পি হুইচ ইজ দিস, and then add them together to find the general solution of the given equation. এখানে যে কথাগুলো বললাম, যেগুলো ব্যাখ্যা করার চেষ্টা করলাম, এটা কি বোঝা গেছে? জি স্যার। এখন প্রশ্ন হলো যে এই ওয়াই সি বের করার প্রসেস আমরা শিখেছি, এই যে এই টাইপের ইকুয়েশনের সলিউশন, কিন্তু এই ওয়াই পি বের করার প্রসেস আমরা এখনো শিখি নাই। হাউ টু ফাইন্ড ওয়াই পি? To find particular integral, write the equation 1 in its symbolic form. আমরা অলরেডি সিম্বলিক ফর্মে লিখেছিলাম, কি সেটা মনে পড়ে? এই যে একটু আগে বললাম এফ অফ ডি ক্যাপিটাল এক্স, তাই না? এটা লিখে এসেছিলাম না, যেখানে এফ অফ ডি কি ছিল? স্যার ডি স্কোয়ার প্লাস কে ওয়ান ডি প্লাস কে টু। তাই তো, আর এটা ছিল। তো যাই হোক, এখান থেকে আমাদের উদ্দেশ্য হলো পার্টিকুলার ইন্টিগ্রাল বের করা, which implies y is equal to 1 by f of d capital X।
ঠিক আছে, ওয়াই ইজ ইকাল টু 1/f(d ক্যাপিটাল এক্স)। এখন আমার প্রশ্ন হলো, এই ক্যাপিটাল এক্স কে আমরা ডান পাশে লিখেছি, এটা যদি বাম পাশে লিখতাম কোনো প্রবলেম ছিল কি? না স্যার। তোমার অ্যান্সারটা ভুল হয়ে গেল আনফরচুনেটলি। কারণ আমরা এই যে এই ক্ষেত্রে যেমন বলেছিলাম যে এখানে ডিটা ডাইন সাইডে না দিয়ে বাম বাম ও পাশে দিতে হবে। কেন? কারণ হলো যে এগুলো অপারেটর, এফ অফ ডেরিভেটিভ। ডিও অপারেটর। সো অপারেটরের বাম পাশে তো কোনো ভ্যালু থাকলে সেটা মিনিংলেস হয়ে যাবে। বোঝা গেছে? সো ডান পাশে থাকতে হবে। জি স্যার, বুঝতে পারছি স্যার। ওকে, স্যার এটা হচ্ছে 1/fd হয়ে গেল, তো ওটা কিভাবে অপারেট করবে? হোয়াট ডাজ দ্যাট ডাজন্ট ম্যাটার, কিভাবে অপারেট করবো সেগুলো আমরা পরে আলোচনা করব। কিন্তু যেহেতু অপারেটর, সে যে ফর্মেই থাকুক না কেন, সেটার ফাংশনটা তার ডান পাশে থাকতে হবে। জি আপাতত স্যার। এইটুকু মনে রাখো। আচ্ছা, ঠিক আছে। therefore the particular integral is, এই যে এটাই আমাদের পার্টিকুলার ইন্টিগ্রাল, এটাকেই আমরা পার্টিকুলার ইন্টিগ্রাল, যেটাকে আমরা কি নামে ডেকেছি, ওয়াইপি, 1/f(d). so this is actually particular integral। এই যে এখানে যেটা লেখা আছে এটাই পার্টিকুলার ইন্টিগ্রাল, জাস্ট এখানে পি দিলেই হয়ে যাবে। ঠিক আছে, দিস ইজ দ্য প্রসেস টু ফাইন্ড দ্য পার্টিকুলার ইন্টিগ্রাল। নাও কোশ্চেন ইজ, তুমি যেটা এইমাত্র করলে যে 1/f(d), এটা এর উপর কিভাবে অপারেট করব। এটা অপারেট করতে যে এই যে যে এক্স, এটা তো একটা সিম্বল, এটা অ্যাকচুয়ালি কার ফাংশন ছিল? স্যার এক্স এর ফাংশন স্যার। এক্স এর ফাংশন। এই ফাংশনটা বিভিন্ন রকমের হতে পারে, কখনো এক্সপোনেনশিয়াল হতে পারে, কখনো অ্যালজেব্রিক হতে পারে, কখনো লগারিদমিক হতে পারে, কখনো ট্রাইগোনোমেট্রিক হতে পারে, বিভিন্ন রকমের হতে পারে না? জি স্যার। তো এই ফাংশনের অ্যাপিয়ারেন্সের উপর ভিত্তি করে এর মানটা বের করার ডিফারেন্ট ওয়ে আছে। ঠিক আছে, তো এখন আমরা দেখব হাউ টু ফাইন্ড দি ভ্যালু অফ দিস পার্টিকুলার ইন্টিগ্রাল। কেস 1, এই যে একটু আগে বললাম যে এই ক্যাপিটাল এক্স, তার মান হতে পারে x⁴m ফর্ম। ঠিক আছে, অথবা সে e⁴ax ফর্ম, অথবা ln x, অথবা cos x, অথবা sin x, অথবা x⁴m ইন্টু e⁴ax, অথবা x⁴m ইন্টু cos x, অথবা e⁴ax ইন্টু sin x। দেখো প্রত্যেকটা কিন্তু ডিফারেন্ট। এটা শুধুমাত্র x⁴m, শুধুমাত্র e⁴x, ln x, cos x sin x, এ দুটো অনেকটা সেম। আবার এই দুটোর গুণফল, এটার সাথে এটার গুণ করলে, এটার সাথে এটার গুণ করলে, তাই না? প্রত্যেকটা ফাংশন কিন্তু ডিফারেন্ট। সো এই প্রত্যেকটার জন্য 1/f(d) এটা প্রয়োগ করাটাও হবে ডিফারেন্ট। বোঝা গেছে আমি কি বলতে চাচ্ছি? তাহলে এই যে কেস 1 লিখলাম, এর মধ্যে এই এক একটা ধরে ধরে আমাকে আগাতে হবে, যে যদি এই ফর্ম থাকে তার সলিউশন প্রক্রিয়া কি, যদি এই ফর্ম থাকে তার সলিউশন প্রক্রিয়া কি, যদি এই ফর্ম থাকে তার মান বের করার উপায় কি। সে কারণে আমরা কেস 1 বলেছি। কেস 1 বলেছি যদি ক্যাপিটাল এক্স x⁴m ফর্ম থাকে। x⁴m ফর্ম বলতে এই যে যেটা লিখেছি, বা এটা হতে পারে x² বা x² প্লাস 2x। ঠিক আছে, বা এর সাথে একটা 5 যোগ হলো, হোয়াট এভার ইট ইজ। ঠিক আছে, বুঝাইতে পারছি x⁴m ফর্মটা কি অ্যাকচুয়ালি? জি স্যার, মানে পলিনোমিয়াল ফর্ম আর কি। পলিনোমিয়াল, এক্স্যাক্টলি। তাহলে এই পলিনোমিয়াল যদি থেকে থাকে তাহলে তার yp ইজ ইকুয়াল টু, ওকে, তাহলে এখানে আমাদের yp-টা কি হচ্ছে? 1/f(d)
এই যে দেখো এখানে যেটা এক্স ক্যাপিটাল এক্স, এটা একটা সিম্বল ছিল, তার পরিবর্তে আমরা এক্স টু দি পাওয়ার এম বসাইলাম, কারণ কেস ওয়ানে এই পলিনোমিয়াল ফর্ম যদি থাকে। এখন প্রশ্ন হলো হাউ টু অ্যাপ্লাই দিস অপারেটর অন দিস ফাংশন। ইউ হ্যাভ টু ইউজ binomial expansion to expand f of d, এটাকে ইনভার্স আকারে লিখতে হবে। 1/f of d কে আমরা ইনভার্স লিখতে পারি না এভাবে? জি স্যার। So we have to expand this one using binomial expansion, দ্বিপদী বিন্যাস। এবং কিভাবে এক্সপ্যান্ড করব? তোমরা জানো যে অ্যাসেন্ডিং এবং ডিসেন্ডিং পাওয়ার অফ, যদি 1 প্লাস এক্স, একে যদি তুমি এক্সপ্যান্ড করো, তাহলে এক্স এর অ্যাসেন্ডিং পাওয়ার এবং ডিসেন্ডিং পাওয়ার আকারে এক্সপ্যান্ড করা যায়। তো আমরা এখানে সবসময় চেষ্টা করব ইন অ্যাসেন্ডিং পাওয়ার্স অফ ডি। তো এর মধ্যে তো আর এক্স নাই, এর মধ্যে হচ্ছে ডি। সো ডি এর ফাংশন থাকবে। সো ডি এর ফাংশন থাকলে তাকে আমরা ইনভার্স করলাম, এই কারণে ইনভার্স করার পরে যে এই টাইপের আসবে, বা এর ভিতর এই ওয়ান আর এক্স থাকবে এমন কোনো কথা নেই, অন্য কিছু থাকতে পারে, যেটাকে আমরা দ্বিপদী বিন্যাসের সাহায্যে এক্সপ্যান্ড করব ইন অ্যাসেন্ডিং পাওয়ার্স অফ ডি। দ্যাট মিনস ডি এর পাওয়ারের মানের ঊর্ধ্বক্রম অনুযায়ী। তো ডি এর পরেরটা আসবে ডি স্কোয়ার, এর পরেরটা ডি কিউব অ্যান্ড সো অন। ডি এর যোগ বিয়োগ যাই থাকুক না কেন, তো ডি এর যে পাওয়ার সেগুলো মানের ঊর্ধ্বক্রম অনুসারে অ্যাসেন্ডিং পাওয়ার। অ্যান্ড দেন অপারেট অন দ্য ফাংশন। এখানে যে ফাংশন আছে এই ফাংশনের উপর অপারেট করতে হবে। This is the way to find the value of this integrating particular integral. কি করতে হবে? 1/f of d থাকলে সেটাকে ইনভার্স আকারে লিখে তাকে দ্বিপদী বিন্যাসের সাহায্যে বিস্তার করতে হবে। বিস্তার করার পরে এখানে তো আর ওই যে তুমি একটু আগে যেটা বললে 1/d কিভাবে অপারেট করব, তাহলে 1/d এর সমাধান হয়ে গেছে, কারণ উপরে যে সেটা ডি ডি স্কয়ার ডি কিউব এই ফর্মে চলে আসতেছে এক্সপ্যান্ড করলেই। জি স্যার, বুঝতে পারছি। আচ্ছা, এরপরে ইজিলি আমরা অপারেট করতে পারবো। ঠিক আছে, এই হলো এই জাতীয় ফাংশন থাকলে তার ভ্যালুটা বের করার উপায়। Let me explain this thing with an example. Solve say excuse me, say 1. So look at this equation. This is definitely second order linear constant coefficients and non-homogeneous because the right hand side is non-zero function. ঠিক আছে, non-homogeneous second order linear differential equation with constant coefficients. So we want to solve this differential equation. So আমরা দেখেছি এই টাইপের ইকুয়েশন সলভ করার জন্য আমাদের দুটো স্টেপের প্রয়োজন হয়। ইন দ্য ফার্স্ট স্টেপটা কি? ফার্স্ট স্টেপ হলো রাইট হ্যান্ড সাইড 0 দিয়ে যে ইকুয়েশন পাবো তার সলিউশন বের করা। এটাই ফার্স্ট স্টেপ লিখেছিলাম না? জি স্যার। নাও হাউ টু সলভ দিস ইকুয়েশন। আমি বলেছিলাম যে এই টাইপের ইকুয়েশন আমরা কয়েকটা সলভ করেছি গত ক্লাসে, অক্সিলারি রুটগুলোর উপর ভিত্তি করে অক্সিলারি ইকুয়েশনের রুট
রিয়েল ইকুয়াল হলে, রিয়েল আনইকুয়াল হলে, ইমাজিনারি হলে। তো এখানে সেই প্রসেসই ফলো করতে হবে। তো প্রথম স্টেপ কি? ট্রায়াল সলিউশন ধরে নেওয়া। ইয়েস, e⁴ be the trial solution. Trial solution of what? Equation number 1 or 2? 2 স্যার। ডেফিনেটলি 2। কেউ যদি 1 লেখো ভুল হয়ে যাবে। তাহলে এখান থেকে আমরা একটা কি পাবো? অক্সিলারি ইকুয়েশন পাবো। অক্সিলারি ইকুয়েশন কি হবে? m² plus m is equal to 0. is equal to 0. What are the values of m? 0 and -1. Exactly. So we can easily find the solution. Therefore the key solution? Auxiliary. So complementary function. Exactly. ওকে, তাহলে এখানে আমরা নর্মালি যদি এই 1 নাম্বার সমীকরণ না থেকে 2 নাম্বারের সমীকরণের সমাধান করতাম, তাহলে এটার নাম দিতাম কি? জেনারেল সলিউশন। কিন্তু এখন যেহেতু 2 নাম্বার সমীকরণ যেটা রাইট হ্যান্ড সাইড 0 ধরেছি, সেটার সলিউশনটা কেন করতে হচ্ছে? কারণ 1 নাম্বার সমীকরণের সাহায্যকারী হিসাবে। তো সে কারণে এই 2 নাম্বার সমীকরণের যে সলিউশনটা পেয়েছি, এখানে যে জেনারেল সলিউশন লিখেছি, এটা লেখা যাবে না। বুঝতে পেরেছো? আমি জি স্যার। এখানে কি লিখতে হবে? কমপ্লিমেন্টারি ফাংশন। কমপ্লিমেন্টারি ফাংশন। কমপ্লিমেন্টারি ফাংশন, যেটাকে আমরা সংক্ষেপে সিএফ বলতে পারি। কমপ্লিমেন্টারি ফাংশন ইজ, এবং ওয়াই সি দ্বারা আমরা কমপ্লিমেন্টারি ফাংশন বোঝাই, একটু আগে ব্যাখ্যা করেছি। সো ওয়াই সি ইজ ইকুয়াল টু কি হবে? c1 e⁴ ফার্স্ট রুট মানে e⁴ মানে 1 প্লাস c2 e⁴ সেকেন্ড রুট ইনটু x। ঠিক আছে? সো দিস ইজ দ্য কমপ্লিমেন্টারি ফাংশন, যেটা অ্যাকচুয়ালি সলিউশন অফ দিস ইকুয়েশন। এটা সলিউশন আমরা অনেক উপায়ে বের করেছি গত ক্লাসে। শুধুমাত্র এখানে মাথায় রাখতে হবে যে শুধুমাত্র এই ইকুয়েশন থাকলে গত ক্লাসগুলোতে যা করেছি যে হোমোজিনিয়াস ইকুয়েশন সলভ করার ক্ষেত্রে এটাই ছিল জেনারেল সলিউশন, কারণ এর বাইরে আর কোনো সলিউশন ছিল না। কিন্তু এখানে আমরা এই সলিউশনটা দরকার হচ্ছে এটার সলিউশন বের করতে, যে 1 নম্বর সমীকরণের সলিউশন বের করতে, যে এটার দরকার হচ্ছে। সে কারণে এটার যে সলিউশন পাবো সেটাকে জেনারেল সলিউশন লিখলে ভুল হয়ে যাবে, কারণ এটা অ্যাকচুয়ালি এই ইকুয়েশনের একটা পার্ট। ওকে, নাও উই নিড টু ফাইন্ড দ্য পার্টিকুলার ইন্টিগ্রাল। সো পার্টিকুলার ইন্টিগ্রাল বের করার জন্য 1 নম্বর সমীকরণকে কি করতে হবে? মনে পড়ে? স্যার সিম্বলিক ফর্মে লিখতে হবে স্যার। এক্স্যাক্টলি, সিম্বলিক ফর্মে। সো ইকুয়েশন 1 ইন সিম্বলিক ফর্ম। কি? ডি স্কয়ার প্লাস ডি সাথে ওয়াই এক্স স্কয়ার প্লাস এক্স প্লাস 1। তাহলে এখান থেকে আমাদের পার্টিকুলার ইন্টিগ্রালটা কি হবে? 1 বাই, এই যে এটার নামই দিয়েছিলাম এফ অফ ডি। এখানে আর এফ অফ ডি দেবো না, কারণ এখানে তো আমার মান বসাতে হবে, এটাকে এক্সপান্ড করতে হবে বা যাই করতে হবে। আমি এফ অফ ডি কেন দিয়েছিলাম? কারণ ওই এফ অফ ডি আমার ভবিষ্যতে অনেকবার লিখতে হবে, সে কারণে ওই বারবার ওই বড় এক্সপ্রেশন না লিখে আমরা যেন সংক্ষেপে এফ অফ ডি ব্যবহার করতে পারি, সে কারণে দেওয়া ছিল। ঠিক আছে? কিন্তু যখন পার্টিকুলার এক্সাম্পল আমরা সলভ করব, তখন আর এফ অফ ডি না দিয়ে সরাসরি এটা লিখলেই চলবে। ঠিক আছে? এখন যেহেতু এটা পলিনোমিয়াল, তাই না? এটা একটা পলিনোমিয়াল না? এক্স এর পলিনোমিয়াল, যেটা আমরা বলেছি একটু আগে, x টু দি পাওয়ার m ফর্ম।
তার জন্য আমাদের কি করতে হবে, এটাকে ইনভার্স আকারে লিখে এর উপর এক্সপান্ড করে তার উপর প্রয়োগ করতে হবে। সো এখন দেখো আমরা ইনভার্স করব সেই অংশটুকুকে যে অংশটুকুর এক্সপানশন খুব ইজিলি সম্ভব। যেমন 1 + d, এখানে যদি d কমন নেই তাহলে 1 + d আসে না? সো আমরা 1/d এটাকে রেখে 1 + d ইনভার্সটাকে যদি আমি নেই তাহলে আমাদের এটার ইনভার্স, দ্যাট মিনস এটাকে দ্বিপদী বিন্যাসে এক্সপান্ড করতে আমাদের সহজ হবে, কারণ 1 + x ইনভার্স এর ফর্মুলা আমরা জানি, এর বিন্যাসটা আমরা ফর্মুলা হিসাবে শিখেছি, তাই না? কিন্তু আমি যদি পুরোটা নিতাম, পুরোটা নিলে কি হতো, d + d² তার ইনভার্স নিতে হতো। ঠিক আছে, এটার কি ফর্মুলা আমাদের জানা আছে? না স্যার, এমনি এমনি বের করতে হতো। বের করতে হতো, কিন্তু এটার ফর্মুলা আমরা সরাসরি জানা আছে। তো সে কারণে যেটা আমাদের জানা আছে যদি সেটা এখান থেকে বের করে আনতে পারি সেটাই আমাদের সুবিধা, তাই তো? জি স্যার। ওকে, সে কারণেই আমরা এখানে একটা ডি রেখে 1 + d কে ইনভার্স আকারে লিখলাম। এখন এটার ইনভার্সটা কি? এটার ইনভার্স কি জানো? এই যে যেটা লিখছি এটা কি মনে পড়ে কারোর? ঠিক আছে, 1 + x ইনভার্স, 1 + x ইনভার্স, 1 + x ইনভার্স হলো 1 - x + x² - x³ + x⁴ and so on। সাজ্জাদ, আমি বারবার করে ফোন কেটে দিচ্ছি, আমি ক্লাসে আছি। এনিওয়ে, এটাই হলো আমাদের দ্বিপদী বিন্যাস এটার। ঠিক আছে, এই যে এটার এখন বলা হচ্ছে কি, উই হ্যাভ টু অপারেট দিস ওয়ান অন দিস। সো 1 হলো ডি মানে কি? ডিডিএক্স স্যার। ddx। তাহলে একবার ডিফারেন্সিয়েশন কাকে? এটাকে। কারণ রাইট হ্যান্ড সাইডে হলো ফাংশন, এর উপর এই অপারেটর এর উপর কাজ করবে, এই অপারেটর এর উপর, এর উপর এর উপর। সো একবার ডিফারেন্সিয়েশন করলে টুয়াইস x + 1 মাইনাস +d², মানে সেকেন্ড ডেরিভেটিভ। সেকেন্ড ডেরিভেটিভ। সেকেন্ড ডেরিভেটিভ করলে এটা একবার ডিফারেন্সিয়েশন হয়ে গেছে, একে আবার ডিফারেন্সিয়েশন করলে অ্যাকচুয়ালি সেকেন্ড ডেরিভেটিভ হয়ে যাবে এটা। ঠিক আছে, এখন এটাকে যোগ বিয়োগ করলে x² + x - x, সো -x, এখানে 1 - 1 + 2, দ্যাট মিনস +2। ঠিক আছে, এখন প্রশ্ন হলো হোয়াট ইজ 1/d? ডি যদি ডিফারেন্সিয়েশন হয় 1/d কি? 1/d টা তো ডি এর ইনভার্স, তাই না? স্যার ইন্টিগ্রেশন। এক্স্যাক্টলি, ইন্টিগ্রেশন। 1/d যদি ডি এর ইনভার্স হয় তাহলে ডি যদি ডিফারেন্সিয়েশন হয়, ডি এর ডিফারেন্সিয়েশনের ইনভার্সটা কি?
Integration, integration is considered as the inverse of the differentiation. ডিফারেন্সিয়েশন এবং ইন্টিগ্রেশন একে অপরের বিপরীত। যেমন dx ইজ ইকাল টু কত? 1। এই 1 এর ইন্টিগ্রেশন কত? x। দেখো, তার মানে ডিফারেন্সিয়েশন এবং ইন্টিগ্রেশন হলো একে অপরের ইনভার্স। ঠিক আছে? তো সো এটা অ্যাকচুয়ালি হবে ইন্টিগ্রেশন অফ x স্কয়ার মাইনাস x প্লাস 2, যার সাপেক্ষে ডিফারেন্সিয়েশন তার সাপেক্ষে ইন্টিগ্রেশন। ডিটা ছিল ডি ডিএক্স, সে কারণে ডিএক্স এর সাপেক্ষে ইন্টিগ্রেশন, হুইচ ইজ ইকুয়াল টু 1/3x কিউব 1/2x স্কয়ার প্লাস 2x। এবং এখানে কোনো ইন্টিগ্রেটিং কনস্ট্যান্ট যোগ হবে না, কারণ আমরা বের করছি পার্টিকুলার ইন্টিগ্রাল। পার্টিকুলার ইন্টিগ্রাল মানে পার্টিকুলার একটা ভ্যালু। দেয়ার শুড নট বি এনি আরবিটারি কনস্ট্যান্ট, কারণ আরবিটারি কনস্ট্যান্ট হলে সেটা আর পার্টিকুলার থাকে না, সেটা জেনারেল হয়ে যায়। ক্লিয়ার? এনি প্রবলেম এখানে? এখানে যে ক্যালকুলেশন করলাম, এখানে কি কারোর কোনো প্রবলেম আছে? প্লিজ লেট মি নো। তার মানে কি ধরে নেব সবারই প্রবলেম আছে? আমার কথা কি শোনা যাচ্ছে না? জি স্যার, শোনা যাচ্ছে স্যার। স্যার এটা বুঝতে পারছি। ওকে। না, ওই ঘুরে ফিরে একজন দুইজনই কথা বলছে, আর বাকিরা সব কি এখানে আছে নাকি ঘুমোচ্ছে? আছে স্যার, বুঝতে পারছি স্যার। বুঝতে পারছি। বুঝতে পারছি স্যার। আচ্ছা, ঠিক আছে। তাহলে আমরা কমপ্লিমেন্টারি ফাংশন পেয়েছি, পার্টিকুলার ইন্টিগ্রালও পেয়েছি। Therefore we can write the general solution. Y is equal to yc plus yp. This is the complementary function, this is the particular integral. Add them together to find the general solution. So yc ছিল, that means complementary function ছিল c1 plus c2 e to the power minus x, এবং পার্টিকুলার ইন্টিগ্রাল পেলাম yp, তার মান পেয়েছি 1/3 x cube minus 1/2 x square plus 2x। ঠিক আছে? ওকে। স্যার, এখানে আমরা এই কমপ্লিমেন্টারি ফাংশন আর পার্টিকুলার ইন্টিগ্রালের মানে লিনিয়ার কম্বিনেশন করলাম না কেন, আগে যেরকম করেছিলাম? এক একটা লেখার ওটা তো ডিপেন্ড করছিল কার উপর? অক্সিলারি ইকুয়েশনের মানের উপর। দ্যাট জি মিন্স স্যার। আমরা সলিউশনটা ধরেছিলাম y is equal to e to the power mx, এখানে এই মানের উপর ডিপেন্ড করে দুটো সলিউশন পেয়েছিলাম, সে কারণে দুটোকে কম্বাইন করতে একই একই সলিউশন দুইবার পেয়েছিলাম, তাই না? আচ্ছা আচ্ছা স্যার, মানে একইটার জন্য দুইবার যদি হ্যাঁ, পেতে তাহলে কিন্তু করবো। এখানে তো দুটো দুই ধরনের ভিন্ন ভিন্ন সলিউশন। জি স্যার। ঠিক আছে, এখানে সরাসরি যোগ করলেই চলবে। এবং এখানে আরেকটা বিষয় হলো, এটা হলো কমপ্লিটলি পার্টিকুলার ইন্টিগ্রাল। সো এখানে যদি আমি এর সাথে আর কোনো কনস্ট্যান্ট আবার অ্যাড করে দেই, যোগ বা গুণ বা যাই করি না কেন, তখন তো সেটা আর পার্টিকুলার থাকে না। ওকে, তাহলে এই হলো আমাদের সলিউশন টেকনিক নন হোমোজিনিয়াস ইকুয়েশনের জন্য। তো নন হোমোজিনিয়াস ইকুয়েশনের জন্য প্রথম কাজ হলো সেটাকে হোমোজিনিয়াস বানাতে হবে, তার সলিউশন বের করতে হবে, সেটার নাম হবে কমপ্লিমেন্টারি ফাংশন। এবং আর নন হোমোজিনিয়াসের জন্য যে সলিউশন, সেটার নাম হবে কি বলে পার্টিকুলার ইন্টিগ্রাল। এই দুটোকে যোগ করলে আমরা পেয়ে যাব জেনারেল সলিউশন। Let me shortly explain with another example. Say d square plus 2d plus 1 is equal to x.
এই যে ইকুয়েশন, এই ইকুয়েশনটা অ্যাকচুয়ালি সিম্বলিক ফর্মে দেওয়া আছে। যদি সিম্বলিক ফর্মে না দেওয়া থাকতো তাহলে এটা অ্যাকচুয়ালি কি হতো, তাই না? তো দুটোই একই ইকুয়েশন, জাস্ট ওয়ে অফ প্রেজেন্টেশন আর ডিফারেন্ট। So both are second order linear non-homogeneous differential equation with constant coefficients. How to solve it? প্রথমের জন্য প্রথম স্টেপটা কি? রাইট হ্যান্ড সাইড 0 দ্বারা। এখন এটা সলিউশন বের করা। এটা সলিউশনের জন্য কি দরকার? অক্সিলারি ট্রায়াল সলিউশনস। ট্রায়াল সলিউশন দরকার। আমি আর ডিটেইলস লিখছি না, ট্রায়াল সলিউশন অফ 2। সো এখান থেকে পাবো আমরা অক্সিলারি ইকুয়েশন। কি হবে অক্সিলারি ইকুয়েশন? দুইবার ডেরিভেটিভ m স্কয়ার, একবার ডিফারেন্সিয়েশন m, কোনো ডিফারেন্সিয়েশন বা ডেরিভেটিভ নাই, শুধু কনস্ট্যান্ট, ইজ ইকুয়াল টু 0। এখান থেকে m এর কি কি মান আসবে? দুটো ভ্যালু, দুটোই -1। দেয়ারফর কমপ্লিমেন্টারি ফাংশন, যেটাকে আমরা বলবো yc c1 e টু দি পাওয়ার -x c2 e টু দি পাওয়ার -x, এটাই তো নাকি? আর কিছু আছে সাথে? একটা x দ্বারা গুণ হবে। যখনই আমাদের রিপিটেড রুট থাকে তখনই দুটো একই চলে আসে, সে কারণে এখানে একটা x দ্বারা গুণ করতে হয়। কেস 2 ছিল যেটা হোমোজিনিয়াস ইকুয়েশন সলভ করার ক্ষেত্রে, ইফ দ্য রুটস আর রিয়েল অ্যান্ড ইকুয়াল। যাই হোক, তো এখান থেকে 1 নাম্বার সমীকরণ থেকে আমরা পার্টিকুলার ইন্টিগ্রাল কি পেতে পারি? যেহেতু এটা অলরেডি সিম্বলিক ফর্মে দেওয়া আছে, এখানে তো সিম্বলিক ফর্মে লেখার দরকার নেই। তোমাদের এখন ক্লাস আছে? এখন কি না ক্লাস স্যার। আছে? তাহলে 2-3 মিনিট নেওয়া যেতে পারে নাকি? জি স্যার। ওকে, তাহলে দিস ইজ দ্য সিম্বলিক ফর্ম। সিম্বলিক ফর্মেই দেওয়া আছে, সে কারণে একটু আগে প্রবলেমে যেটাকে আমরা সিম্বলিক ফর্মে লিখেছিলাম সেটা তো দরকার নেই, সরাসরি 1 নাম্বার সমীকরণ থেকে আমরা পার্টিকুলার ইন্টিগ্রালটা লিখতে পারবো। সো দিস ইজ পলিনোমিয়াল, তো সে কারণে আমরা এটাকে ইনভার্স করে এক্সপ্যান্ড করতে পারবো। তো তার আগে নিচেরটাকে দেখা যাক কি লেখা যায়। 1 প্লাস ডি হোল স্কয়ার, 1 প্লাস ডি, এটাকে ইনভার্স করলে 1 প্লাস ডি মাইনাস 2 লেখা যায়। এখন 1 প্লাস ডি টু দি পাওয়ার -2, এটাকে এক্সপ্যান্ড করলে কি হয়? এটারও এগুলোরও ফর্মুলা আছে। 1 মাইনাস ডি নাকি 2d? বলো তো দেখি আইডিয়া থেকে, যেটাকে এক্সপ্যান্ড করার মনে আছে কি? এক্সপানশনের যে ফাংশনগুলো সেগুলো মনে আছে তোমাদের? তো ভুলে গেছি। ভুলে গেছো? আচ্ছা, তাহলে আমি তোমাদেরকে রিকোয়েস্ট করব ওই দ্বিপদী বিন্যাসের বিশেষ করে এই বেসিক ফর্মুলাগুলো, 1 প্লাস ডি বা 1 মাইনাস ডি, 1 প্লাস মাইনাস ডি -2, এইসব বেসিক জিনিসগুলো একটু দেখে রেখো। আর ইন অ্যাডিশন টু দিস, a প্লাস বি টু দি পাওয়ার -3 হবে না স্যার? n, a প্লাস ডি টু দি পাওয়ার n, এটা হলো জেনারেল ফর্মুলা। আর এগুলো কিন্তু কিছু পার্টিকুলার কেস। এই কয়েকটা জিনিস তোমরা একটু দেখে নিও। এখানে 2d হবে প্লাস 3d স্কোয়ার অ্যান্ড সো অন, তার সাথে x। ঠিক আছে, এই যে তোমাদেরকে যেটা বললাম a প্লাস বি হোল টু দি পাওয়ার n, জেনারেল ফর্মুলাটা দেখবে, তার সাথে প্যারালালি 1 প্লাস a বা x বা d, 1 মাইনাস a প্লাস a বা x বা d, যাই যে নামই দাও না কেন, এই বেসিক ফর্মুলাগুলো তোমরা একটু দেখে নিও। তো যাই হোক, এখানে 1 তার সাথে x,
-2 ডি মানে ডিফারেন্সিয়াল অপারেটর ডিডিএক্স, সো ডিডিএক্স একবার ডিফারেন্সিয়েশন করলে 1, সো 2। আর এখানে ডি স্কয়ার মানে 0 হয়ে যাবে স্যার। 0 হয়ে যাবে, এক্স্যাক্টলি। সো এরপরে 0 আর থাকছে না, সো হুইচ ইজ ইকুয়াল টু x - 2। তাহলে আমরা এখানে দুটো সলিউশন পেলাম, একটা হলো কমপ্লিমেন্টারি ফাংশন আর একটা হলো পার্টিকুলার ইন্টিগ্রাল, তার ভ্যালু হলো এই যেটা। দেয়ারফর এই দুটোকে যোগ করলে আমরা পাবো জেনারেল সলিউশন। yc প্লাস yp। yc হলো এটা e টু দি পাওয়ার -x c1 প্লাস c2x। এখানে এই যে দুটো যেহেতু কমন যায়, তো সে কারণে কমন আকারে লিখেছি। আর yp এর মান হলো x - 2। So this is the general solution of this equation. এবং দুটো একই টাইপের প্রবলেম, আশা করি বুঝতে সমস্যা হয়নি। প্রথমটাতে যদি কারোর কোনো সমস্যা থাকে, এখানে নিশ্চয়ই স্টেপগুলো আরো ক্লিয়ার হয়েছে। ওকে, সো আমরা মনে হয় শেষ করতে পারি এখানে, না?